আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো রাজ্যের দ্বিতীয় দফা লোকসভা নির্বাচন। সাত সকালে ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ তৃণমূল প্রার্থী গোপাল লামার। লড়াইটা হচ্ছে ত্রিমুখী, বাম সমর্থিত কংগ্রেস, তৃণমূল ও বিজেপির মধ্যে। লড়াই কঠিন হলেও জেতার ব্যাপারে আশাবাদী শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। দহন জ্বালায় পড়ছে চাষের জমি, পাট চাষে সমস্যায় পড়ছেন কৃষকরা। এবার আসছে বিস্তারিত সংবাদে। অনুষ্ঠিত হয়ে গেল রাজ্যের দ্বিতীয় দফা লোকসভা নির্বাচন। শুক্রবার দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভোট হয়। মেটেলি ব্লক সংলগ্ন দার্জিলিং লোকসভা কেন্দ্রের কালিম্পং জেলার সামসিং কুমাই মণ্ডলের 236টি বুথেই সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়। সকাল থেকে এদিন ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে ভোট দিতে ভোটাররা হাজির হন। বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রের সামনে তৃণমূল বিজেপির বুথও দেখা যায়। সব বুথেই ছিল কেন্দ্রীয় বাহিনী। শান্তিপূর্ণভাবেই এদিন ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে খবর। সাত সকালে ভোট দিলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামা। শুক্রবার সকালবেলায় 7টা নাগাদ শিলিগুড়ির প্রধাননগরের বাড়ি থেকে বের হন তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামা। এরপরে শিলিগুড়ির একটি বৌদ্ধ মন্দিরে গিয়ে পুজো দেন তিনি। তারপরে পার্শ্ববর্তী মার্গারেট স্কুলে 32/829 নম্বর বুথে গিয়ে সস্ত্রীক ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। হ্যাঁ, এই ভোট দিয়ে এলাম। আপনাদের ছিলেন তো ওখানে, দেখলেন আমি ভোট দিয়ে এলাম। প্রথম দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি। একটা বৃদ্ধ মহিলাকে দেখলাম, ওনাকে ফার্স্ট সুযোগ দিলাম, তারপরে ওনাকে নিয়ে বাইরে আমি দিলাম। এখন সারাদিন ঘুরতে হবে, দেখতে হবে। এখানে তো দেখলাম এখন 7টা বাজে নেই, 7টা বাজার আগে তো বড় ভিড় হয়েছে, লোকগুলো অনেক টার্ন আউট করছে দেখলাম। এবার সারাদিনে আমি এখন যাব বিভিন্ন বুথে, একটু 5-10 মিনিট রেস্ট করে বিভিন্ন বুথে ঘুরবো সমতলে। পাহাড়ে কি যাবেন আপনি? না, পাহাড়ে আজকে যাচ্ছি না। পাহাড়ে আমাদের অন্য লোক আছে, তো এখানে সমতলে অনেক বুথ আছে তো আমাদের, সেই জন্য সমতলে ঘুরবো। আপনার বুথে যে এখানে এসেছেন কিরকম দেখলেন? ঠিকঠাক সব? হ্যাঁ, সব ঠিকঠাক আছে, ভিড় আছে সব। এখানে একটা বড় স্কুল, এখানে অনেক বুথ আছে, দেখলাম ভালো, সবই লাইনে আছে, শৃঙ্খলা মধ্যে এইসব। লড়াইটা হচ্ছে ত্রিমুখী, বাম সমর্থিত কংগ্রেস, তৃণমূল ও বিজেপির মধ্যে। লড়াই কঠিন হলেও জেতার ব্যাপারে আশাবাদী শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। এবারে দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূল ও বিজেপির সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করেছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ডক্টর মনীষ তামাং। পাহাড় থেকে সমতল সব ক্ষেত্রেই ব্যাপক সাড়া পেয়েছেন তিনি। তার হয়ে নির্বাচনী প্রচারে সমতলে নামতে দেখা গিয়েছে শিলিগুড়ির রূপকার অশোক ভট্টাচার্যকেও। শুক্রবার নেতাজি উচ্চ বিদ্যালয়ে নিজের ভোট প্রদান করলেন অশোক ভট্টাচার্য। ভোট প্রদান শেষে তিনি জানান, লড়াইটা ত্রিমুখী। লড়াই কঠিন হলেও তাদের প্রার্থীর জেতার ব্যাপারে আশাবাদী তিনি। এটা একটা ট্রায়াঙ্গুলার লড়াই হচ্ছে। গত 3টে নির্বাচনে বিজেপি এখান থেকে জয়ী হয়েছে। এবারে আমরা আশা করছি কংগ্রেস এবং বামফ্রন্ট আমরা যৌথভাবে যে লড়ছি, কংগ্রেসকে আমরা সমর্থন করছি এবং তাতে আমাদের ফলাফল ভালোই হবে বলে আমরা আশাবাদী, এবং একটা ত্রিমুখী লড়াই এখানে আছে। মনীষজি যিনি কংগ্রেসের প্রার্থী হয়েছেন, তাকে একদম 11th আওয়ারে কার্যত রাজি করাতে হয়েছে। মানে এইভাবে কি লোকসভা ভোট জেতা যাবে? না, রাজি করাতে হবে না। কংগ্রেস দলের প্রত্যেকটা দলের তো যাদের নিজস্ব একটা প্রার্থী সিলেকশনে একটা প্রক্রিয়া আছে, প্রসেস আছে, পদ্ধতি আছে। তারা সেই প্রক্রিয়া বা পদ্ধতির মাধ্যমেই তারা করেছেন। হয়তো আমি এটা বলেছি যে দিন 15 আগে প্রার্থী ঠিক করে আরও ভালো হতো, এবং বেস্ট ক্যান্ডিডেট আমি বলবো যে আমাদের যে প্রার্থী তিনি হচ্ছেন সবচাইতে সর্বোৎকৃষ্ট প্রার্থী, এবং তিনি একজন অধ্যাপক, তিনি সুন্দর ভালো বক্তা। আমরা আশা করছি যে এই নির্বাচনের ভালো একটা সাড়া তিনি পাচ্ছেন বলে আমি আশাবাদী। বিধায়ক শঙ্কর ঘোষকে নিয়ে স্কুটি নিয়ে বুথ ভ্রমণে বেরিয়েছিলেন দার্জিলিং কেন্দ্রের বিজেপি লোকসভা কেন্দ্রের প্রার্থী রাজু বিস্তা।
28 নম্বর ওয়ার্ডের টিকিয়াপাড়ার ভোট গ্রহণ কেন্দ্রের সামনে আসতেই বিজেপি সমর্থকরা জয় শ্রীরাম স্লোগান দিলে তার বিরোধিতায় সরব হয়ে সেখানে থাকা তৃণমূল সমর্থকরা সরব হন। রাজু বিস্তাকে ঘিরে বিক্ষোভ দেখান তারা। তাদের দাবি, ভোট কেন্দ্রের সামনে এইভাবে জয় শ্রীরাম স্লোগান দিয়ে ভোট প্রচার করতে পারেন না তারা। তবে তাদের দাবিকে মান্যতা দিয়ে খুব শান্তভাবেই নিজের ভুল স্বীকার করে নেন রাজু বিস্তা। আর তাতেই বরফ গলে জল বিক্ষোভকারীদের। तो बीजेपी का कार्यकर्ता जो है वो जय श्री राम के नारे लगा प्रचार कर रहे थे, लेकिन मैं भी देखा वहाँ पे जो नारा लगा रहा था वो एक बेचारा वोटर था लगाया। लेकिन अगर कोई चीज़ गलत होती है तो मैं ये कहता हूँ, चाहे बीजेपी हो चाहे टीएमसी हो, अगर कोई चीज़ गलत है तो वो गलत है। मैं अपना पार्ट अपना कार्यकर्ता बोल के बचाऊंगा। अगर किसी ने गलती की है तो इलेक्शन कमीशन को उसके ऊपर कार्रवाई की है, और मैं ऐसा मानता हूँ गलत चाहे कोई भी पार्टी कार्यकर्ता करे वो गलत ही है। তো এখানে আপনাকে দাঁড়িয়ে বিক্ষোভ দেখালো, ওরা প্রতিবাদ করলো, কিন্তু আমরা দেখতে পেলাম যে এখানে কিন্তু গৌতম দেব তিনিও কিন্তু এখানে এসেছিলেন, তারা করছেন। মানে কি বলবেন এই গোটা বিষয়টা? देखिए, मैं आप ये सब में नहीं पढ़ता। आप देखिए, टीएमसी का कार्यकर्ता भी आकर के आराम से बात करता है और वो कहता है आप हमारे एमपी हो। तो ऐसा माहौल आपको बंगाल में दूसरी जगह नहीं दिखेगा। चाहे टीएमसी हो चाहे बीजेपी, हम एक परिवार है। ठीक है, दुर्भाग्य से कुछ नेता अपने फायदे के लिए बयानबाजी करते हैं, मैं उन सब चक्करों में नहीं पड़ता। চোপড়ার নির্বাচন পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করে বসলেন রাজু বিস্তা। বুথ ছেড়ে ভয় পালিয়েছেন কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশনের আরও সক্রিয় হওয়ার প্রয়োজন বলে অভিযোগ রাজুর। শুক্রবার সকাল থেকেই নিজের কেন্দ্রের বিভিন্ন বুথে বুথে ঘুরছেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তা। তিনি আশাবাদী মানুষ, স্বতঃস্ফূর্তভাবে এই ভোট উৎসবে সামিল হয়ে বিজেপিকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন বলেই আশা তাঁর। তবে চোপড়ার নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করতে গিয়ে তিনি জানান, তৃণমূলের সন্ত্রাস চলছে সেখানে। বন্দুক নিয়ে প্রকাশ্যে ভোটারদের ধমকানো হচ্ছে। বিভিন্ন বুথে বিজেপি এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। কেন্দ্রীয় বাহিনীকে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। তিনি আশাবাদী চোপড়ার নির্বাচন পরিস্থিতিকে বিবেচনা করে রিপোলিং এর ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন। क्योंकि टीएमसी के गुंडे बंदूक लेके घूम रहे हैं, मतदाताओं को रोक रहे हैं। मैं वही बता रहा हूँ, मोबाइल खोल रहा हूँ, मैं आपको पूरा एग्जैक्ट बताऊंगा। चोपड़ा में टीएमसी के गुंडे सड़क में बंदूक लेके घूम रहे हैं, मतदाताओं को मतदान केंद्र तक जाने के लिए रोक रहे हैं। दूसरी जगह कम से कम 30-40 बूथ ऐसे जहाँ पे हमारे जो एजेंट जब गए थे उनको भगा दिया गया, और 4 या 5 पोलिंग बूथ में तो ऐसा भी हुआ है कि उन्होंने केंद्रीय जो बल आई थी उनको भी भगा दिया गया। यानी एक विधायक, क्योंकि उनके पास पुलिस है, पुलिस का डंडा है, तो इस तरह का आतंक आज फैला रहे हैं। इसीलिए हमने 201 से लेकर के बहुत सारे करीब 245 बूथ के लगभग सारे बूथ इसके अंदर में आते हैं, और कुछ 194-195 ऐसे बूथ के अंदर में रीपोलिंग के लिए रिक्वेस्ट किया है, क्योंकि मतदाता मत करने नहीं जा पा रहा है। 3 बजे बाद ये जो है गलत वोटिंग करेंगे और वो जनता के साथ अन्याय होगा, क्योंकि हिंदुस्तान में एक वोट की भी कीमत है, उसका एक सम्मान है। अगर कोई उस सम्मान को, उस स्वाभिमान को ठेस पहुंचाएगा तो हम बर्दाश्त नहीं कर सकते। रीपोलिंग के लिए हम रिक्वेस्ट करेंगे, और हमने केंद्रीय बल से भी ये कहा है, आपका ये बंदूक जंग लग जाएगा। अगर मान लीजिए कोई असामाजिक तत्व बंदूक लेके बीच सड़क में घूम रहा है तो उसको गोली ठोकना चाहिए। सेंट्रल फोर्स को लेकर तो आप लोग मांग किए थे, वही सेंट्रल फोर्स वोट करवा रहा है। मांग किए ना, सेंट्रल फोर्स वोट नहीं करा था। आपने कौन से नोटबुक में पढ़ लिया, कहाँ से पढ़ा आपने? सुरक्षा दे रहा है। सुनो, आप लोग तो मांग किए थे। मैं ये बता रहा हूँ ना, आप कहाँ से पढ़ के आए हो? वोटिंग अंदर जो कराता है वो प्रिसाइडिंग ऑफिसर होता है, 3 एजेंट होते हैं, 4 प्रिसाइडिंग ऑफिसर के लोग होते हैं। जो केंद्रीय बल रहता है गेट से बाहर रहता है, और गेट तक पहुंचने के लिए जो मतदाता घर से आता है, जब कोई उसको रोकेगा वहां केंद्रीय बल क्या करेगा? दूसरी बात, अंदर जाके 3 बजे के बाद छप्पा होता है वोटिंग, उसमें केंद्रीय बल अंदर नहीं घुस सकता। वो उनकी एक सीमा है, उनकी एक लक्ष्मण रेखा है, और केंद्रीय बल जैसा इंस्ट्रक्शन है, जो लक्ष्मण रेखा है उसको वो पार नहीं करती। সাত সকালে খাঁচাবন্দি চিতাবাঘ। ঘটনাটি ঘটেছে ক্রান্তি ব্লকের দক্ষিণ হাঁসখালির মৌজায়। স্থানীয় বাসিন্দা আব্দুল গফুর সোহেল রানা জানিয়েছেন, কয়েকদিন ধরেই এলাকায় চা বাগান থেকে প্রতিনিয়ত ছাগল গরু আক্রমণ করে এই চিতাবাঘটি নিয়ে যাচ্ছিল। স্থানীয়দের উদ্যোগে কাঠামবাড়ে
আপালচাঁদ রেঞ্জ অফিসের সঙ্গে যোগাযোগ করলে বাঘ ধরার খাঁচার ব্যবস্থা করে দেন তারা। শেষমেশ 4 দিন পর চিতাবাঘটি এদিন ধরা পড়েছে। সাত সকালে খাঁচাবন্দি হয় সেটি। খাঁচাবন্দি বাঘটিকে দেখার জন্য এলাকার লোক প্রচুর ভিড় জমান। কয়েকদিন ধরেই আতঙ্কের পরিবেশ থেকে সাময়িক স্বস্তি মিলল এলাকাবাসীর। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। কল আছে, জল নেই। অবাক জলপানের মতো অবস্থা খড়িয়া গ্রাম পঞ্চায়েতের জগন্নাথ কলোনির বাসিন্দাদের। এলাকায় বাড়ি বাড়ি কল আছে, কিন্তু জল নেই। চাতক পাখির মতো দিন কাটাতে হচ্ছে এলাকার 3 শতাধিক পরিবারকে। তীব্র গরমে শুকিয়ে কাঠ, একের পর এক কুয়ো। স্থানীয় পঞ্চায়েত এমনকি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও কাজের কাজ না হওয়ায় এবারে পথে নামলেন এলাকার মহিলারা। কিছুক্ষণের জন্য আটকে দিলেন জগন্নাথ কলোনির রাস্তা। এর মধ্যে জলের মূল পাইপলাইন ফেটে যাওয়ায় সমস্যায় পড়েন বাসিন্দারা। বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা। এলাকার বাসিন্দা সরস্বতী শীল, রাখি সূত্রধর, বিভা চক্রবর্তী এবং আরও অনেকে জানান 15 দিন ধরে কলে জল নেই। পাইপলাইন ফেটে যাওয়ায় এই ভোগান্তি। দূর দূরান্ত থেকে জল নিয়ে এসে খেতে হচ্ছে, কখনো কিনে খেতে হচ্ছে জল। আমাদের বাড়িতে যে কল আছে সেই কলে 15 দিন হয়ে গেল জল নাই কোনো, এবং বাড়ির কুয়ার জল শুকানো। আমরা এই জলের জন্যই পথ অবরোধ। হ্যাঁ, পঞ্চায়েতকে জানানো হয়েছে, তারা বলছে যে করব, কিন্তু এখনো তো হচ্ছে না। এদিকে রাস্তা পাইপ ফাটা, সেখান দিয়ে জল চলে যাচ্ছে, কিন্তু আমরা খাওয়ার জল পাচ্ছি না। সেই যে বাড়িতে কলে তো জলই নেই, সেটার জন্যই তো আমরা পথ অবরোধ করছি। আমরা খাবো কি? সবার পক্ষে তো জল কিনে খাওয়া সম্ভব না, এটাও একটা ব্যাপার আছে। কুয়ার জল তো আরো শুকনা, যেটুকু বাড়ির ব্যবহারের জল সেটাই তো অসুবিধা। কুয়ার জল খাওয়া তো আরো দূরে। এরপরে এই আন্দোলন করা হলো, এরপরে এটা না কাজ না হলে রাস্তায় যাব। আজকে 15 দিন হলো ড্রপার দিয়ে যেরকম জল পড়ে, এক ড্রপ করে জল পড়তেছে। আর এদিকে পাইপ ফেটে গেছে। এদিকে পঞ্চায়েতকে বলি, পঞ্চায়েত বলে হবে হবে, পঞ্চায়েত আসেও না, দেখেও না। এদিকে আমাদের আর কেউ আসে না, দেখে না। গরম পড়ছে, কুয়া শুকায় গেছে, কুয়ায় জল নাই। কুয়ায় বালতি দিলে কাদা উঠতেছে। তাহলে আমরা কি করে বাঁচবো, কি খাবো, এইটা বলো। জল নেই, 1 ফোঁটা জল নাই। আমাদের কুয়া যায় দেখে আসতে পারো, কাদা উঠে। আমাদের কুয়াতেও জল নাই, কাদা উঠে, আর কলেও জল নাই, আর টিপ টিপ করে জল পড়ে, পাইপও ফাটা পাশে। পঞ্চায়েতকে জানাইছি, পঞ্চায়েত বলে হবে হবে, কিছুই হয় না। আমরা ওইভাবেই চলছি, দূরে থেকে জল নিয়ে আসি রাস্তার কলের থেকে। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য শুভন রায় জানিয়েছেন, এইখানে দীর্ঘদিন ধরে জলের সমস্যা। বাড়ি বাড়ি কল দিলেও সেই কল দিয়ে জল পড়ছে না। ওরা আমাকে বারবার বলতেছে, আমি কিন্তু ওদের জন্য চেষ্টা করছি, কিন্তু আমি যেখানে আমাদের অফিসে যে থাকে দায়িত্বে, তাকে ফোন করছি, সে ফোন ধরে না, কোনো মতেই ফোন ধরে না। আমি ফোন করতে করতে ব্যস্ত হয়ে যাচ্ছি, কিন্তু ও মনে করছে এটা আমার নিজের, যে ওখানে দায়িত্ব সে মনে করছে নিজের ইচ্ছা মতো। আজকে পরিস্মিত কমিটিতে দীর্ঘদিন ধরে জল দেয় না, একটা কল সেটাও বন্ধ করে দিছে। আর আমাদের এই জগন্নাথ কলোনি প্রায় 300-400 লোকের বসবাস, সেইখানে বাড়ি বাড়িতে জল নাই। আসতো প্রায় 10-15 দিন থেকে জল নাই। আর একটা পাইপ ফাইটে আছে, পাইপটার জন্য আমি বলতেছি, তাতেও আসে না। এই চৈত্র মাসের দিন কুয়ায় কারো জল নাই। তো এখন দেখা যাক, আমি আবার যদি কি হয় ডাইরেক্ট আমি অফিসে যাব, যদি না শুনে এরপর আমি এদেরকে নিয়ে আন্দোলন শুরু করব। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত শতাধিক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে জলপাইগুড়ি সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র একটি। এখানে যুব কল্যাণ বিভাগের নির্ধারিত বিভিন্ন কোর্স রয়েছে, যেমন সিআইটিএ, ডিআইটিএ, সিএফএস, ডিএফএস, অটোক্যাড ইত্যাদি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদনযোগ্য। এখানে একজনকে একটি কম্পিউটারের সাহায্যে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। তাই দেরি না করে নিজের ভবিষ্যৎকে স্বনির্ভর করতে যোগাযোগ করুন শিল্প সমিতি পাড়া, নিয়ার বেগুনটারি, শহীদ লেন যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। আরও বিস্তারিত জানতে দেখুন গভর্নমেন্ট ওয়েবসাইট www.wbyouthservice.government.in।
জঙ্গলে হরিণ মেরে মাংস বিক্রির চেষ্টা, হরিণের মাংস সহ 5 জনকে গ্রেপ্তার করল জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন ময়নাগুড়ির, বাকি 4 জন ক্রান্তি এবং রমথাংলে এলাকার বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গরুমারার জঙ্গল থেকে বেরিয়ে আসা কোনো একটি হরিণ শিকারের পর সেই মাংস বিক্রির চেষ্টা চালাচ্ছিল ধৃতরা। ধৃতদের মধ্যে দিলীপ রায় এবং ললিত মাতব্বরকে 4 দিনের জন্য নিজস্ব হেফাজতে নিয়েছে পুলিশ। বাকি 3 জনকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবার ধৃতদের জিজ্ঞাসাবাদ চালান গরুমারা বন্যপ্রাণী বিভাগের কর্মীরা। এই চক্রে আরও বড়সড় কেউ যুক্ত আছে কিনা তা জানার চেষ্টা করছে বন দপ্তর। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। ভারত সেবাশ্রম সংঘের বার্ষিক অনুষ্ঠানের সূচনা হলো শোভাযাত্রার মাধ্যমে। ভারত সেবাশ্রম সংঘের বার্ষিক অনুষ্ঠানের শুভ সূচনা হয়ে গেল, চলবে আগামী রবিবার পর্যন্ত। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচির মধ্যে শোভাযাত্রা দিয়ে সূচনা হয়। এদিন ডিভিসি রোডের অবস্থিত শোভাযাত্রাটি ভারত সেবাশ্রম সংঘ থেকে শুরু হয়ে জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। সামনে ছিল একাধিক ঢাকি এবং তারই সঙ্গে ভারত মাতার সন্তান। এছাড়াও এই শোভাযাত্রায় ভারত সেবাশ্রম সংঘের ভক্তরা উপস্থিত হন এবং শোভাযাত্রাকে সাফল্যমণ্ডিত করেন। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। সীমান্তবর্তী এলাকায় ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ করা হলো কর্মসূচির মধ্যে দিয়ে। শুক্রবার জলপাইগুড়ির লোকহিতৈষীর পক্ষ থেকে বাংলাদেশ সীমান্তবর্তী সাতকুড়া মানিকগঞ্জের দইখাতা এলাকায় দুস্থ এবং মেধাবী ছাত্রছাত্রীদের হাতে বই ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। এর মধ্যে বই, খাতা, জ্যামিতি বক্স সহ বিভিন্ন সামগ্রী ছিল। সংস্থার সম্পাদক প্রতাপ নিয়োগী জানান, জেলার প্রত্যন্ত অঞ্চলে দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের সাহায্যার্থে এই কর্মসূচির আয়োজন হয়েছে। এই দিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার পঞ্চায়েতের সদস্য বাসুদেব ভগত, হরিশচন্দ্র রায়, বুবাই বর্মন প্রমুখ। আজ আমরা মানিকগঞ্জ সাতকুড়ার দইখাতা এলাকায় এসেছি। জলপাইগুড়ি লোকহিতৈষীর পক্ষ থেকে জেলার প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রী থাকে তাদেরকে আমরা বিভিন্ন শিক্ষা সামগ্রী দিয়ে সাহায্য করে থাকি। আজ তারই অঙ্গ হিসেবে আমরা দইখাতাতে শিশু শিক্ষার্থীদের হাতে বিভিন্ন শিক্ষা উপকরণ ওদের হাতে তুলে দিচ্ছি। যেহেতু শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং শিক্ষাই পারে একটা আলোকিত সমাজ গড়ে তুলতে, তারই জন্য আমরা কাজ করে চলেছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। তীব্র গরম আর অনাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ি তিস্তাপাড়ের একরের পর একর চাষের জমি। রোদের তাপে জ্বলে যাচ্ছে ভুট্টা, বাদাম, লঙ্কা গাছ। মাথায় হাত তিস্তার সারদাপল্লী, দক্ষিণ সুকান্তনগর এলাকার কৃষকদের। অন্যান্য বছর এপ্রিল মাসে বৃষ্টি হলেও এবছর বৃষ্টি নেই বললেই চলে। মাসের শুরুতে 2 দিন মিলিয়ে বৃষ্টি হচ্ছে মাত্র 0.04 মিলিমিটার, যা চাষের কোনো কাজেই আসেনি বলে দাবি কৃষকদের। তার উপরে শুকনো গরম হাওয়া, তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই। এই অবস্থায় স্যালো দিয়েও সামলানো যাচ্ছে না পরিস্থিতি। বড় সড় রকমের ক্ষতির মুখে তিস্তাপাড়ের কৃষকরা। এগুলো সবই বৃষ্টির অভাবে, জলের অভাবে এই গাছগুলো শেষ। আজকে আমাদের ওই লঙ্কা ক্ষেত আছে, ভুট্টা ক্ষেত আছে, বাদাম ক্ষেত আছে, করলা ক্ষেত, জাংলা আছে। মানে একটা আজকে ওই ভুট্টাকে সামাল দিতে গিয়ে লঙ্কা শেষ হচ্ছে, লঙ্কাকে ঠিক করতে গিয়ে ভুট্টা পড়ে যাচ্ছে। এত খরা, বৃষ্টি নেই। মানে এতটাই দরকার আমাদের বৃষ্টি। আর কত চালাবো মেশিন? সকাল থেকে শুরু করে রাত্রি 6টা-7টা পর্যন্ত সেই জলের মেশিন চালাচ্ছি, কিন্তু আজকে বাদাম ক্ষেত দিয়ে যাচ্ছি তো একদিন পরে আবার সেই বাদাম ক্ষেত এই সেম ওই টুলে যাচ্ছে গাছগুলো। এই যে 2 দিন আগে জল দেওয়া হয়েছিল এই ভুট্টা গাছে, মানে কালকে বিকালে দেখি সব পড়ে যাচ্ছে, মানে ঢুলে
আর হাওয়া ছিল, হাওয়ার বেগে আর এটা সামাল দিতে পারে না, সবই পড়ে গেল। এগুলো সবই শেষ আমাদের। লস লস তো সবই লস। মানে আজকে চাষ করতে গিয়ে যে পরিমাণ আমাদের ডিজেল মোবিল যে খরচ হচ্ছে, কিংবা এই যে কাজের লোক নিয়ে খরচ হচ্ছে, সে তো চিন্তার বাইরে। তারপরেও এই যে আমাদের যে এগুলো, আমাদের একটু তবু একটা ভরসা ছিল যে এগুলো থাকলে হয়তো কিছুটা আমাদের উঠে আসবে, কিন্তু এগুলো তো শেষ, সবই শেষ। এগুলো আর ঠিক করার মতো নেই কিছু। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। প্রচণ্ড দাবদাহের কারণে পাট চাষে সমস্যায় পড়েছেন কৃষকরা। এই চিত্র জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বিবেকানন্দ পল্লী এলাকায়। এক নাগাড়ে তাপপ্রবাহের আধিক্যের কারণে পাট চাষে সমস্যায় পড়েছেন এলাকার অধিকাংশ কৃষক। এলাকায় একাধিক জমিতে পাট গাছ শুকিয়ে যাচ্ছে বলে স্থানীয়রা জানাচ্ছেন। কোথাও দেখা যাচ্ছে ছোট ছোট পাট গাছ একেবারে ঝিমিয়ে পড়েছে, পাশাপাশি জলের অভাবে ভুট্টা ক্ষেতও শুকিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ভুট্টা ক্ষেত বাঁচাতে জল সেচ করছেন এলাকার কৃষকরা। স্থানীয় কৃষক দিলীপ মণ্ডল জানান, অতিরিক্ত রোদের ফলে অন্যান্য ফসলের পাশাপাশি পাট গাছের ব্যাপক ক্ষতি হচ্ছে। এই সময় বৃষ্টির প্রয়োজন, জলের অভাবে ক্ষেত নষ্ট হতে শুরু করেছে। এই কয়েকদিনের খরায় ছোট ছোট পাট গাছ শুকিয়ে গেছে। পাট চাষ তাদের পুরো মরশুমকে বাঁচিয়ে রাখে। পাট তুলে পুজোর সময় কেনাকাটা করা হয়। পাট যদি ভালো না হয় তাহলে পুজোর কেনাকাটাও ভালো হবে না, এমনটাই জানিয়েছেন কৃষক। পাশাপাশি আরেক স্থানীয় কৃষক শঙ্কর সরকার বলেন, শুধু পাট চাষেই নয়, পাশাপাশি অন্যান্য সবজির চাষেও ব্যাপক সমস্যা হচ্ছে। কি সমস্যা হচ্ছে? তাতে জল দিতে অসুবিধা হচ্ছে আপনার? অসুবিধা হচ্ছে তো, এখন উপরওয়ালা যদি দয়া করে তাহলে হবে, আর যদি সরকারি কোনো ফ্যাসিলিটি থাকে তাহলে হবে, নাহলে আমাদের কোনো এমনি সমস্যা তো ধরুন আমাদের লোকালে সব রকম সমস্যাই, এখন যে খরা সুবিধা দিন তো এখন সব রকম সমস্যাই। আমি মোটামুটি ধরেন ভুট্টা আছে, এই যে পাট আছে, আর তো অন্য অন্য এই যে পটল করলা এগুলি আছে। তো জল দিচ্ছেন আপনারা? এখন কোন কয় জায়গায় সমস্যা করব, ওখান থেকে মেশিন আনলে পরে ওদিকে শেষ হয়ে যাচ্ছে, আবার এদিক থেকে যদি মেশিন আনি তাহলে ওদিকে শেষ হয়ে যাচ্ছে। একটা মেশিন কয় জায়গায় লাগাবো? কত বিঘা পাট চাষ করছেন এবার? 3 বিঘে। তো এই মুহূর্তে কি মানে একটু বৃষ্টি হলে ভালো হয়? বৃষ্টি মানে এই যে বললাম না, দেখতেছেন না শুকিয়ে যাচ্ছে, তাতে বৃষ্টি হলে খুব ভালো হয়। বৃষ্টি হলে খুব ভালো হয়। 5 দিন পর জল লাগতেছে, আর এই খরার জন্য গাছই টিকতেছে না। তো সেক্ষেত্রে কি করছেন এখন, মানে কি দিয়ে জল দিচ্ছেন তাহলে? এখন এই জল দিচ্ছি মেশিন দিয়ে, কিন্তু কাজ হচ্ছে না তাও। মানে এতে কি আপনার পোষাচ্ছে? না, এটা আমাদের হচ্ছে না। তো এবার জলের ব্যবস্থা করলে ভালো হতো। কি কি চাষাবাদ করছেন? এবার চাষাবাদ করছি, ভেন্ডি করছি, লঙ্কা করছি, পটল করছি, করলা করছি, বাদাম করছি। তো এই যে এখন দেখছি যে আপনি কিছু গাছ মানে উপরে উঠানোর চেষ্টা করছেন, তো সেক্ষেত্রে জল না পেলে তো মারা যাবে। হ্যাঁ, কি করবো, উপায় নাই, জল দিতে হবে অনুযায়ী। মানে এইটা জল দিচ্ছি তো ওইটা শুকাচ্ছে, ওইটা জল দিচ্ছি তো এইটা শুকাচ্ছে, এইভাবেই চলতেছে। কত বিঘা কি কি লাগিয়েছেন? আমার টোটাল 8 বিঘা জমি, 8 বিঘা জমির মধ্যেই আমার এই টোটালি 44 বছর। তো এই খরা মৌসুমে যে এইভাবে চাষ করছেন, এতে আপনার শ্যালোর পয়সা বা মানে ডিজেলের সারের মানে এগুলো পোষাচ্ছে আপনার? পোষাচ্ছে না, কি করবো, না পোষালেও করতে হচ্ছে, উপায় নেই। কেন এখন যে তেলের যে দাম, তেল আনতে গেলে পরে 5 লিটার তেল নিয়ে আসি, তার দাম 400-500 টাকা নেয়, কিন্তু 5 লিটার তেলে একদিন জল দিচ্ছি, পরের দিন শুকায় যাচ্ছে, আবার তেল নিয়ে আসছি, আবার জল দিচ্ছি, শুকায় যাচ্ছে। সেক্ষেত্রে কি হলে সুবিধা হয় আপনাদের এই এলাকায়? আমাদের এলাকায় জলের ব্যবস্থাটা হলে সুবিধা হয়। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ হলো অল ইন্ডিয়া সাই ফুটবল অনূর্ধ্ব 15 এবং 17 বছরের ঊর্ধ্বের বিভাগের খেলা। ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন প্রাক্তন জাতীয় মহিলা ফুটবলার সুজাতা কর, প্রাক্তন জাতীয় ফুটবলার সুভাষ চক্রবর্তী, সাইয়ের হাই পারফরমেন্স ডিরেক্টর প্রদীপ দত্ত। ফাইনালে অংশগ্রহণ করে ইম্ফল এবং কোকরাঝাড়। নির্ধারিত খেলার সময় খেলার ফল 1-1 থাকায় প্রথমে টাই ব্রেকারের মাধ্যমে খেলার নিষ্পত্তি হয়। টাই ব্রেকারে দুটি দলই 5 শটে 5টি করে গোল করে। এরপরে সাডেন ডেথে ইম্ফল গোল করে, কিন্তু
কোকড়াঝাড় গোল করতে না পারায় ইম্ফল বিজয়ী হয়। জলপাইগুড়ি বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে এসএআই কেন্দ্রের 6টি কেন্দ্রের মধ্যে মহিলাদের এই ফুটবল প্রতিযোগিতায় অংশ নেয় কলকাতা, লাক্ষাদ্বীপ, কোকড়াঝাড়, ইম্ফল, তিনসুকিয়া এবং সোলেনগাঁও আসাম কেন্দ্রের মহিলা ফুটবলের দল। এখানে ছেলেদের সাথে মেয়েরাও পাল্লা দিয়ে খেলছে, কি বলবেন তাদের প্রতিভা নিয়ে? মেয়েরাও কোনো দিক থেকে পিছিয়ে নেই, তাই এই মুহূর্তে ছেলেদের থেকে মেয়েদের পোটেনশিয়াল অনেক বেশি, তারা অনেক বেশি ভালো পারফর্ম করতে পারবে। একটু গাইডেন্সের দরকার আছে, সাপোর্টের দরকার আছে, তাহলে ছেলেদের থেকে বেটার রেজাল্ট মেয়েরাই করবে। চা বাগান অধ্যুষিত এলাকায় অনেক মেয়েদের প্রতিভা থাকা সত্ত্বেও মানে তারা স্টেজ পায় না, এটা নিয়ে কি বলবেন? না, এটা আমি মেনে নেব না, কারণ সব স্টেটে ফুটবল খেলা হচ্ছে। আমি সব স্টেটে যাব না, আমার ওয়েস্ট বেঙ্গলে, নর্থ বেঙ্গলের কথা বলছি। নর্থ বেঙ্গলে অনেক প্লেয়ার কলকাতার বুকে লিগ খেলছে, প্লাস ওরা ন্যাশনালেও চান্স পাচ্ছে, ন্যাশনালে খেলতে যাচ্ছে। তো আমার একটাই রিকোয়েস্ট যে এখানে যেসব সারাউন্ডিংয়ে কোচেসদের আন্ডারে মেয়েরা প্র্যাকটিস করছে, তাদের কাছে আমার রিকোয়েস্ট যে তারা যেন বাচ্চাদের অ্যালাউ করে কলকাতা ফুটবলে খেলার জন্য। তাহলে আমার মনে হয় এখানকার মেয়েরাও পিছিয়ে থাকবে না, সবার আগে পৌঁছে যাবে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো রাজ্যের দ্বিতীয় দফা লোকসভা নির্বাচন। 7 সকালে ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ তৃণমূল প্রার্থী গোপাল লামার। লড়াইটা হচ্ছে ত্রিমুখী, বাম সমর্থিত কংগ্রেস, তৃণমূল ও বিজেপির মধ্যে। লড়াই কঠিন হলেও জেতার ব্যাপারে আশাবাদী শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। দহন জ্বালায় পুড়ছে চাষের জমি, পাট চাষে সমস্যায় পড়ছেন কৃষকরা। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।